প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। নতুন বছরের শুরুতেই আমরা আজকে আলোচনা করব ব্রেন অ্যানিউরিজম এবং রাপচার। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন ভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশনের আজকের সরাসরি আয়োজনে। আমরা ব্রেন অ্যানিউরিজম, আমরা ব্রেনে স্ট্রোক জানি, ব্রেনের টিউমার জানি, কিন্তু অ্যানিউরিজম এটা কি, এই বিষয়টি আজকে আমরা বিস্তারিত জানব। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর হারাধন দেবনাথ, তিনি প্রফেসর অফ নিউরোসার্জারি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রফেসর ডক্টর হারাধন, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আসলে আমরা সবসময় আলোচনা করছি ভিন্ন ধর্মে বিভিন্ন ডিজিজ নিয়ে, কিন্তু আজকে যেটা ব্রেন অ্যানিউরিজম, এটা আসলে অনেকের কাছে কিন্তু নতুন। আমি আপনার কাছে প্রথমেই জানতে চাই যে ব্রেন অ্যানিউরিজম এটা আসলে কী? আসলে ব্রেনের সবারই যেমন খাবার লাগে, আমাদের খাবার লাগে, আমাদের মাংসপেশি খাবার লাগে, ব্রেনেরও খাবার লাগে। ব্রেন খাবার কি এসের মাধ্যমে পায়? আমরা যে খাবারটা খাই, যেমন ভাত খাই, সেটা এবং লাংসের মাধ্যমে অক্সিজেন নেই, সেইটা হলো ব্রেনের খাবার। ভাতটা গ্লুকোজে কনভার্ট হয়, আর ফুসফুসের মাধ্যমে অক্সিজেন নেই, সেই অক্সিজেনটা এবং এই গ্লুকোজটা ব্রেন খায়। সেটা কীভাবে খায়? সেটা রক্তনালীর মাধ্যমে। তো ব্রেনের মধ্যে অনেকগুলি রক্তনালী আছে, এর মধ্যে ইন্টারনাল কিউরিড, মিডিল সেরিব্রাল, এন্টেরোসেরিব্রাল, অনেক রক্তনালী আছে। সে রক্তনালীতে কোনো কারণে যদি রক্তনালী বেলুনের মতো ফুলে যায়, অ্যাবনর্মালি ফুলে যায়, কোনো কারণে কোনো দেয়াল উইক হয়ে সেটা ফুলে যায়, তখন সেটা বেলুনের মতো হয়ে যায় এবং সেটা ফেটে যায়। সেটাই বলে অ্যানিউরিজম এবং ব্রেন অ্যানিউরিজম রাপচার। তাহলে সেটা হলো যে আপনি যদি অনাকাঙ্ক্ষিত জায়গা ফুলে যায় এবং যদি রক্ত প্রবাহর সাথে যদি যুক্ত থাকে, তাহলে আপনাকে এটা বলছেন অ্যানিউরিজম। এটা কি শুধু ব্রেইনেই হয়, না শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে? শরীরের অন্যান্য জায়গা হতে পারে, যেমন পেটের মধ্যে হয় অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম, রেনাল আর্টারি অ্যানিউরিজম, অ্যাওর্টিক হার্টের রক্তনালীতে হতে পারে অ্যাওর্টিক অ্যানিউরিজম। মানে অর্থাৎ এটা হলো এক এক কথায় রক্তনালীর রোগ, রক্ত যে নালী যেখানে আছে সেখানে অ্যানিউরিজমটা হতে পারে। আমাদের দেশে এই ব্রেন অ্যানিউরিজমের ইনসিডেন্স কেমন? আসলে আমাদের দেশে একজ্যাক্ট এরকম কোনো জরিপ নেই, তবে ইংল্যান্ডের জরিপে তারা অটোপসি মানে মরা মানুষের উপরে তারা ইনভেস্টিগেশন করে দেখেছে, যে বায়োপসি করে দেখেছে, অটোপসি করে মৃত্যুর পরে তারা ব্রেন ডিসেকশন করে দেখেছে যে 2% মানুষের অ্যানিউরিজম আছে। 100 জনের 2%, মানে অনেক বেশি কিন্তু। আর রাপচার, ওদের জরিপে, ইংল্যান্ডের জরিপে দেখা গেছে যে রাপচার হয় প্রতি বছর 6 থেকে 8 জনের প্রতি লক্ষ মানুষের মধ্যে। প্রতি লক্ষ মানুষের 6 থেকে 8 জনের অ্যানিউরিজম রাপচার হয়। তাহলে সেটা হলো যে রাপচার হওয়ার পরে যখন মৃত্যু হয়, তাই তো? তো এই যে ব্রেন অ্যানিউরিজম যেটা বলছেন আপনি, আমাদের দেশে আপনি বললেন যে এটা মানে জীবিত অবস্থায় খুব পাওয়াটা মুশকিল। আপনি বলছেন অটোপসি, মানে মৃত্যুর পরে তার ব্রেন পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে 100-তে 2 জন অ্যানিউরিজম আছে, অ্যানিউরিজমে আক্রান্ত থাকে। তাহলে এই অ্যানিউরিজম যে আছে কি নাই, একটা রোগী কি বুঝতে পারবে? কোনো না, এটা এমনি যদি না রাপচার হয়, সিমটম প্রডিউস না করে, তাহলে তো বোঝার কোনো ব্যবস্থা নেই। বুঝতে হলে তার এনজিওগ্রাম করতে হবে, ব্রেনের সিটি এনজিওগ্রাম অথবা ডিজিটাল সাবস্ট্রাকশন এনজিওগ্রাফি যদি করে, তাহলে রুটিনলি করে যদি, তাহলে সে বুঝতে পারবে তার অ্যানিউরিজম আছে কিনা। আচ্ছা, ব্রেন অ্যানিউরিজম আসলে কয় ধরনের হয়, বা ব্রেনের কোন কোন জায়গায়? আপনার ব্রেন তো একটা নরম একটা জায়গা, এবং এটা তো আপনারা বলেন ফ্রন্টাল লোব বলেন, টেম্পোরাল লোব বলেন, অক্সিপিটাল লোব বলেন। আসলে এটা ব্রেনটাকে কোথায় এই অ্যানিউরিজমটা থাকে বেশিরভাগ? ব্রেনের সার্কুলেশন মানে রক্ত সঞ্চালনকে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হলো অ্যান্টেরিয়র সার্কুলেশন ইনক্লুডিং অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, যেটা আমাদের হার্ট থেকে একটা বড় রক্তনালী গিয়েছে, এটা বলে কমন কিউটিড। আবার দুটো ব্রাঞ্চ, একটা হলো ইন্টারনাল কিউটিড, যেটা ব্রেনের ভিতরে গিয়েছে। ইন্টারনাল কিউটিডেও অ্যানিউরিজম হতে পারে, সেটা মেইন ব্রাঞ্চ যেটা ব্রেনের। সেখান থেকে আবার অনেকগুলি শাখা, যেমন মিডিল সেরিব্রাল আর্টারি, অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, আবার অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। এই যে এই 3-4টা আর্টারি একে বলে অ্যান্টেরিয়র সার্কুলেশন। এর মধ্যে এদের সব মিলে 80%। আর ব্রেনের পিছনের একটা সার্কুলেশন আছে, সেটা সাবক্লেভিয়ান থেকে গিয়েছে, সেটার নাম ভার্টিব্রাল আর্টারি ব্রাঞ্চ হলো বেজিলার আর্টারি, তারপরে সুপিরিয়র সেরিব্রাল আর্টারি। তাই ওই সার্কুলেশনকে বলে পোস্টেরিয়র সার্কুলেশন, যারা ব্রেনের পিছনের অংশে সাপ্লাই দেয়। তাহলে পিছনের অংশে 15% অ্যানিউরিজম হয়, আর সামনের সার্কুলেশন 80-85% অ্যানিউরিজমের। তো এই অ্যানিউরিজম যেটা আপনি বলছেন যে মানে শুধু আর্টারির সাথে রিলেশন, সামনে এবং পিছনে, অ্যানিউরিজম তো আসলে অনেক সময় দেখা যায় যে অনেক ঝুঁকিপূর্ণ। অ্যানিউরিজম তো আসলে ডেঞ্জারাস সাইন হলো যদি রাপচার হয়। আপনি বলছেন যে সিমটমও প্রডিউস করবে রাপচার হলে। আসলে এই রাপচার হলে অনেক সময় মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তো আমরা কিন্তু জানি যে ব্রেইন স্ট্রোক, সেখানে কিন্তু হেমোরেজ হয়, রক্ত মানে ক্ষরণ হয়। 2 ধরনের, ইসকেমিক এবং হেমোরেজিক। তো হেমোরেজিক স্ট্রোকও কিন্তু অ্যানিউরিজমের মতো হয়। আসলে বোঝার কোনো উপায় আছে কিনা?
হেমোরেজিক স্ট্রোকটা অত মাথা ব্যথা কম হয়, মানে এটা হলো ব্রেন প্যারেনকামের মধ্যে, ব্রেন ম্যাটারের মধ্যে যদি ব্লিডিং হয়। আর অ্যানিউরিজম রাপচার হলে ব্রেইনের উপরে একটা পর্দা আছে, সেটার মধ্যে সাবঅর্ডিনেট স্পেস, একটা স্পেস আছে যেখানে ব্রেনের পানি থাকে, সেটার নাম হলো সিএসএফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। সেইখানে যদি ব্লিডিং হয়, সেই রক্তনালীগুলি বড় বড় রক্তনালীগুলি সেইখানে থাকে, মানে সাবঅর্ডিনেট স্পেসে সেখানে থাকলে সেটাকে বলে সাবঅর্ডিনেট হেমোরেজ। আর ব্রেনের ভিতরে যদি ব্লিডিং হয় সেটার নাম হলো ইন্ট্রাপ্যারেনকামাল হেমোরেজ। ইন্ট্রাপ্যারেনকামাল হেমোরেজকে আসলে স্ট্রোক বলা হয়, ব্লিডিংকে, ব্রেনের ভিতরে ব্লিডিংটাকে স্ট্রোক বলা হয়, কিন্তু পর্দার যে স্পেসটা আছে ওখানে ব্লিডিং হলে ওটাকে বলা হয় সাবঅর্ডিনেট হেমোরেজ। এবং ইউজুয়ালি সেই সাবঅর্ডিনেট হেমোরেজ 80% ক্ষেত্রে আপনার রাপচার অ্যানিউরিজমের ক্ষেত্রে হয়, নন ট্রমাটিক। হেড ইঞ্জুরির জন্য সাবঅর্ডিনেট হেমোরেজে ব্লিডিং হয়, কিন্তু যেগুলো হেড ইঞ্জুরি হয় নাই, নন ট্রমাটিক, সেটার 80% হেমোরেজ, সাবঅর্ডিনেট হেমোরেজের কজ হলো অ্যানিউরিজম রাপচার। আচ্ছা, এই অ্যানোরিজমটা আসলে কোনো বয়স ভেদে, যে বয়স্কদের হয় বেশি, অল্প বয়সে কম হয়, বা মেয়েদের বেশি হয়, ছেলেদের, এরকম কোনো আপনাদের কোনো তথ্য আছে কিনা? ইউজুয়ালি 25-এর নিচে কম হয়, এটা 25 ইয়ার্সের উপরে, মিডিল এজ এবং লেট এজ মানে ওল্ড এজে বেশি হয়। আচ্ছা, এটা এটা কি জন্মগত অ্যানোরিজম নাকি এটা পরে তৈরি হয়? না, অ্যানিউরিজম আপনার এটা জেনেটিক্যাল ডিজিজ। আপনার যদি বাবা মার থাকে বা পিতৃপুরুষের থাকে, সে জিন ডিফেক্ট। ইউজুয়ালি একটা কোলাজেন আছে, একটা কানেকটিভ টিস্যু কোলাজেন, প্রোকোলাজেন ডিফিসিয়েন্সি হইলে রক্তনালীর ওয়ালটা ডিফেক্টিভ হয়। ইউজুয়ালি রক্তনালী, ব্রেনের রক্তনালী বা যে কোনো রক্তনালীর 3টা লেয়ার থাকে। একটা হলো টিউনিকা এক্সটার্না, যেটা বাইরের লেয়ার, একটা রক্তনালীর ভিতরের শক্ত লেয়ারটার নাম হলো টিউনিকা মিডিয়া, এবং ভিতরের একদম ভিতরে একটা হলো টিউনিকা ইন্টারনা। যদি টিউনিকা মিডিয়া যেখানে অ্যানিউরিজম হয় সেই জায়গাটাতে টিউনিকা মিডিয়া গ্রো করে না, ওই জেনেটিক ডিফেক্টের জন্য, যার ফলে ওই জায়গাটা উইক থাকে এবং হেভি প্রেশারে হার্ট পাম্প করছে, তখন এটা ওই উইক পয়েন্টটা ফুলে যায়, আস্তে আস্তে ফুলে গিয়ে যে সময় অনেক বেশি ফুলে যায় তখনই ফেটে যায়। আচ্ছা, আপনি বলছেন যে অ্যানোরিজম আসলে যেটা আছে সেটা অনেক সময় সিমটম প্রডিউস করে না, এবং যখন রাপচার করে তখন সিমটম প্রডিউস। আসলে যখন রাপচার করে কি কি সিমটম নিয়ে আপনার রোগী পান? একটা হলো যে অ্যানিউরিজম রাপচারের আগে একটা ওয়ার্নিং লিক বলি আমরা, মানে হালকা একটা মাথা বেদনা হয় রুগী বুঝতে পারে না, রুগী বলে আত্মীয় স্বজন বা তার নিজস্ব যে আমার একটু মাথা ব্যথা হচ্ছে, তখন ওষুধের দোকানে গিয়ে হয়তো বা প্যারাসিটামল জাতীয় ওষুধ খায় বা কোনো ডাক্তার দেখায়, কিন্তু স্পেশালিস্ট না হলেও সেটা বোঝার কোনো রাস্তা নেই। ইউজুয়ালি নিউরোসার্জন বা নিউরোলজিস্টের কাছে গেলে তারা একটা আঁচ করতে পারে যেটা ওয়ার্নিং লিক। তো মাথা ব্যথার রুগী আসলে স্পেশালিস্ট নিউরোসার্জন বা নিউরোলজিস্টদের কাছেই যাওয়া উচিত। তারপরে 1-2 মাস পরে বা মাসখানি পরে দেখা গেল সিভিয়ার হেডেক, সাডেন সিভিয়ার হেডেক, মনে হয় যে বজ্রপাতের মতো মাথা ব্যথা, থান্ডার ক্ল্যাপ বলি, থান্ডার ক্ল্যাপ হেডেক। জীবনে এরকম মাথা ব্যথা সে কোনো দিন অনুভূতি তার হয়নি, এবং সে অজ্ঞান হয়ে যায় মাথা ব্যথায়, অজ্ঞান হয়ে যায়, প্যারালাইসিস হতে পারে, খিঁচুনি হতে পারে, এবং চোখের পাতা পড়ে যেতে পারে, অজ্ঞান, আর তার শ্বাসকষ্ট হতে পারে এবং মৃত্যু হতে পারে। তো এইসব লক্ষণ নিয়ে ইউজুয়ালি অ্যানিউরিজমের রোগী প্রেজেন্ট করতে পারে। আর 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 তাহলে তো একটা জিনিস দেখা যাচ্ছে যে যদি কারো অ্যানোরিজম থাকে, তাহলে যেহেতু লক্ষণ নাই, সাধারণ মাথা ব্যথা কিন্তু আমরা মনে করি যে মাথা ব্যথা হলে যে স্ট্রেসের কারণে হয়েছে, মাইগ্রেনের কারণে হয়েছে, ঘুম কম হয়েছে, মাথা ব্যথা হয়েছে, এরকম কিন্তু মনে করি। কিন্তু আসলে আপনার যে নিউরোলজিক্যাল মাথা ব্যথা বা আপনার অ্যানোরিজমের কারণে মাথা ব্যথা, এই মাথা ব্যথাটা আসলে মানে অনেকেই কিন্তু আমল নিতে চায় না। সেই জন্য যেটা হয় যে অ্যানোরিজম রাপচার হলে আপনি বলছেন যে মৃত্যুর ঝুঁকি বেশি থাকে। তো সেক্ষেত্রে আমরা আসলে কিভাবে আমরা জানবো, এখন কি সবাইকে আমরা মাথার সিটি এনজিওগ্রাম করব? কিভাবে আমরা রোগটা নির্ণয় করার জন্য, স্ক্রিনিং বলছি আমি, যে রোগের জন্য, রাপচারের জন্য না, আমি রাপচার আগে আমরা কখন পরীক্ষা করে জেনে নিতে পারি যে আমাদের অ্যানোরিজম আছে কিনা? যার এরকম ওয়ার্নিং লিক হয় সেটা নর্মাল মানুষের পক্ষে বোঝা সম্ভব না। তো সেক্ষেত্রে স্পেশালিস্টের কাছে গেলে, যেমন টিটিএস, টেনশনটা হেডেক, তো 70%, মানে টেনশনের জন্য হেডেক, সেটা কি হবে, সেটা মাথায় টাইট হয়ে থাকবে, মানে একটা ব্যান্ডে বাঁধলে যেরকম ব্যান্ডে টাইট করে বাঁধলে যে ব্যথাটা হবে সেটা টাইট হেডেক হবে। রুগী অনেক সময় বলবে যে আমার মাথা গরম হয়ে যায়, আগুন বের হয়, এগুলোর লক্ষণ হলো টেনশন টাইপ হেডেক। আর মাইগ্রেন হলে থ্রবিং হেডেক, মানে টনটন করে, কেউ বলে টনটন করে, কেউ বলে খুঁট মারে দেয়, কেউ বলে কুপায়, একদিকে হয় ইউজুয়ালি। তো এইসব লক্ষণ ইউজুয়ালি অ্যানিউরিজমের ব্লিডিং হবে না, হালকা একটা হেডেক হবে, নর্মাল ওয়ার্নিং লিক। মানে আপনি বলছেন যে এক্সক্লুশন ক্রাইটেরিয়া, হ্যাঁ, মানে আপনি সাইনোসাইটিস না, আপনি মাইগ্রেন না, আপনি টেনশন হেডেক না, এগুলো আপনি এক্সক্লুড করার পরে তখন হতে পারে যে এইটা অ্যানিউরিজম ওয়ার্নিং লিক হতে পারে। কিন্তু ওয়ার্নিং হেডেক হলে সেটা রোগীকে অবশ্যই ফলো আপ করতে হবে।
আর এর আগে যেটা স্ক্রিনিং দরকার, যেটা স্ক্রিনিংয়ের কথা আপনি বলেছেন, যেমন জাপানে এই রোগটা বেশি, ভাস্কুলার ডিজিজ বেশি, তারা ফ্যামিলিতে যাদের হিস্ট্রি আছে, যেমন বাবা মারা গেছে, নানা মারা গেছে, ভাই মারা গেছে, হ্যাঁ হঠাৎ করে মারা গেছে মাথা বেদনায়, তো তাদের স্ক্রিনিং করে। কি স্ক্রিনিং করতে হবে তাহলে? স্ক্রিনিং করতে হবে 25 বছরের বেশি বয়স হলে সিটি এনজিওগ্রাম করা উচিত, যার ফ্যামিলিতে অ্যানিউরিজমের হিস্ট্রি আছে। সিটি এনজিওগ্রাম অফ ব্রেইন অথবা ডিজিটাল সাবস্ট্রাকশন এনজিওগ্রাফি, মানে ব্রেইন এনজিওগ্রাফি ইউজুয়ালি এটা আমরা করে থাকি, আমরাও করি, নিউরোলজিস্টও করে, অনেকে এটা করে। আর সিটি এনজিওগ্রাম তো ল্যাবেই করে, তো আমরা ইউজুয়ালি ক্যাথ ল্যাবে করে থাকি এনজিওগ্রাম, ডিজিটাল সাবস্ট্রাকশন এনজিওগ্রাফি। যদিও এটা ইনভেসিভ প্রসিডিউর, কিন্তু যার ফ্যামিলিতে হিস্ট্রি আছে তাদের এইটা স্ক্রিনিং করা উচিত। অ্যাটলিস্ট সিটি এনজিওগ্রাফি নন ইনভেসিভ প্রসিডিউর, সেটা করা উচিত 25 বছরের বয়স যদি বেশি হয়। একটা জিনিস হলো কি, আমরা কিন্তু সিটি স্ক্যান অফ হেড বা ব্রেন আপনি যেটা বলেন, এটা কিন্তু অনেকেই করে থাকে, বা এমআরআই অফ ব্রেন অনেকেই করে থাকে। আর আপনি বলছেন সিটি এনজিওগ্রাম, তো এনজিওগ্রাম তো আমরা এমনি একটু ভয় পাই যে একটা ইনজেকশন পুশ করা হবে বা একটু মানে এটা ইন্টারভেনশন, তো সেক্ষেত্রে কি সিটি স্ক্যান বা এমআরআই এর কোনো রোল আছে কিনা, যে এনোরিজম আছে কিনা? না, এমআরআই সিটি স্ক্যান আপনার রাপচার না হলে সিটি স্ক্যান করে বোঝা যাবে না। রাপচার হলে ব্লিডিংটা দেখা যাবে সাবঅর্গান স্পেস, সেক্ষেত্রে সিটি এনজিওগ্রাম তো রিস্ক তো নিতেই হবে। যার ফ্যামিলিতে হিস্ট্রি আছে তার 25 বছরের বয়স বেশি হলে স্ক্রিনিং করা উচিত। তো সিটি 4-5 বছর পর পরই স্ক্রিনিং করা উচিত। তো সিটি এনজিওগ্রামের প্রসিডিউরটা কি? আপনার সিটি এনজিওগ্রাম ডাই দেওয়া হয় গেলে সিটি স্ক্যান, মানে এটা কি আমরা যেরকম জানি হার্টের ক্ষেত্রে আমরা এনজিওগ্রামটা বেশি পরিচিত, যে ক্যাথ ল্যাবে গিয়ে এনজিওগ্রাম করা হয়। না, সিটি এনজিওগ্রাম ক্যাথ ল্যাবে করতে হয় না, এটা নর্মাল এনজিওগ্রামের এতে সিটি স্ক্যান মেশিনে করা যায়, ডাই দিয়ে তারপরে ভিডিও রেকর্ডিং করে। মানে ভিডিও রেকর্ডিং করে দেখা হয় যে কোনো জায়গায় কোনো ডায়ালিটেশন আছে ওটা কিনা। সফটওয়্যারটা থাকতে হবে ওই মেশিনে। আচ্ছা, তো আপনারা যখন রোগটা নিশ্চিত হন সিটি এনজিওগ্রামের মাধ্যমে, এরপরে আসলে প্রসিডিউর কি, আমরা কি কি ট্রিটমেন্টে যেতে পারি? আচ্ছা, ট্রিটমেন্টের আগে আমরা কনফার্মেটরি সিটি এনজিওগ্রাম করি, এখন তো 3D সিটি এনজিওগ্রাম আছে, অনেকটাই বোঝা যায়। তারপরেও আমরা একটা ডাইনামিক এনজিওগ্রাম করি, মানে ডিএসএ, এটা ইউজুয়ালি আমিও করি, আমাদের বিএসএম ক্যাথ ল্যাব অন্যান্য জায়গায় হয়, বিভিন্ন জায়গায় হয়। আমরা আজকে 10 বছর ধরে এটা করছি এখানে, ডিজিটাল সাবস্ট্রাকশন এনজিওগ্রাফি। সেটা করার পরে আমরা কিন্তু রক্তনালীর ভিডিও রেকর্ডিংটা পাই, এটা আমরা কম্পিউটারে দেখি, হ্যাঁ বিভিন্ন ভিউতে দেখি, বিভিন্ন অ্যাঙ্গেলে দেখি, দেখে এটা আমরা অ্যানালাইজ করি যে এই জায়গায় অ্যানিউরিজম, তারপরে সেই অনুযায়ী আমরা চিকিৎসা নিই। মানে আপনারা এক্স্যাক্টলি লোকেশনটা, লোকেশন টাইপ অনেক 3D সিটির মাধ্যমে আপনারা এটা নিশ্চিত হন যে কোন জায়গাটা লোকেশন। হ্যাঁ, সেটা 3D সিটি করে আমরা নিশ্চিত হওয়ার পরেও 3D সিটি ডিএসএ এখন আরও আধুনিক হয়েছে, সেটাও আমরা করি। কারণ এটা আমার রাস্তায় ঢোকার আগে সব কিছু আমার নখদর্পণে থাকতে হবে যে আমি কোন দিক দিয়ে ঢুকছি, ব্রেনের ভিতরে ঢুকছি রক্তনালীতে ডাইরেক্ট। সেই ক্ষেত্রে আমার 100% এনশিওর যে আমার এটা কী হয়েছে, আমার কি করা উচিত, প্ল্যানিং করতে হবে যুদ্ধে যাওয়ার আগে। তারপরে আমি প্রসিডিউর করব, কোন লাইনে আমি এটা চিকিৎসা করব। তো সেই প্রসিডিউরটা আসলে কি করেন আপনারা? অনেকগুলো অপশন আছে, যেমন আমরা নিউরোসার্জন দুইটা অপশনই আমাদের, যেমন আমরা একটা অপশন হলো ট্রান্সক্রেনিয়াল অ্যাপ্রোচ, মানে ব্রেন ওপেন করে আমরা এখানে ক্লিপ করে আসি, মানে নেক অফ দ্য অ্যানিউরিজম একটা ক্লিপ বসে দেয়, এটা অনেক দাম মানুষের এর মধ্যে 20-25 হাজার টাকা, জাপানের আছে, জার্মানির আছে। সেই ক্লিপটা দিয়ে আসি, দিলে বেলুনের যে বেলুনটা বের হয়ে গেল সেই বেলুনের গোড়ায় ক্লিপ দিলে রক্তনালীর ইন্টেন্সিটি ক্যালিবার যদি ঠিক থাকে তো আর ওটা ফাটার কোনো চান্স নাই। সেটা হলো একটা অপশান, সেইটা বেস্ট অপশান। যদি করে দেওয়া যায় পার্মানেন্টলি তাহলে সিকিউরড। আরেকটা অপশন হলো কয়েল এম্বোলাইজেশন। আমরা গ্লেডোলিনাম কয়েল দিয়া ওখানে এর হাতে কন্ট্রোল থাকে, সেটা এখানে ইলেকট্রিক ডিটাচমেন্ট হয়, ইলেকট্রিক হাতে কন্ট্রোল থাকে। যে সময় আমরা ক্যাথেটার ঢুকাই, ওই যে রাস্তা দিয়ে আমরা ডিএসএ করি সেই রাস্তাতেই মাইক্রো ক্যাথেটার ঢুকাই, সেটার ভিতর দিয়ে কয়েল দেওয়া, হাতের কন্ট্রোলে সেই কয়েলটা জাস্ট অ্যানিউরিজমটাকে প্যাক করে দেওয়া হয়, যাতে ওই কয়েলটা করে কি এনে ক্লট তৈরি করে, যার ফলে ওর স্পেসটা বন্ধ হয়ে যায়। তো স্পেস বন্ধ হলে রক্তনালীও যাবে না, ব্লিডিংও আর হবে না। কিন্তু সেই ক্ষেত্রে কয়েল দেওয়ার পরে এটা লেস ইনভেসিভ দেন ট্রান্সক্রেনিয়াল অ্যাপ্রোচ, বাট ওইসব কেসে ইউজুয়ালি লাইফ লং অ্যান্টিকোয়াগুল্যান্ট খেতে হয়। অ্যান্টিকোয়াগুল্যান্ট না খেলে তার ইনফেকশন হতে পারে। আর ক্লিপিংয়ের সুবিধা হলো যে ক্লিপিং করে দিয়ে যদি আমি ভালো করতে পারি, এটা আর কোনো অ্যান্টিকোয়াগুল্যান্ট খাইতে হয় না, এটা একটা সুবিধা, বড় সুবিধা। দুইটারই পক্ষে বিপক্ষে আছে, যুক্তি আছে। তা আমরা অ্যাকর্ডিং টু দ্য কোনটা কোন
সুবিধা হবে সেটা আমরা কেস টু কেস সিলেকশন করে মানে ইন্ডিভিজুয়ালাইজড পেশেন্টের অবশ্যই এটা জেনারেল কিছু না, ট্রান্সক্রিনিয়ালি কোনটা হবে, কোনটা এন্ডোভাস্কুলার কয়েলিং হবে, সেটা আমরা কেস টু কেস সিলেকশন করি। তো এতগুলো একটা ইন্টারভেনশন আপনি যেটা বলছেন যে ক্লিপিং এবং কয়েলিং, আমরা কিন্তু হার্টের ক্ষেত্রে যেমন জানি আপনার রিং লাগানো হয় বা ব্লকটা প্রিভেন্ট করার জন্য, যে অ্যানোরিজম তার ব্লক না, কিন্তু সেখানে আপনার ক্লিপিং এবং কয়েলিং ছাড়া আর অন্য কোনো অপশন আছে। যেমন যেমন একটা বড় রক্তনালীর বড় একটা অ্যানোরিজম, জায়ান্ট অ্যানোরিজম মোর দেন 2.5 সেন্টিমিটার, সেই ক্ষেত্রে অনেকগুলি কয়েল লাগে। সেই ক্ষেত্রে বেলুন অ্যাসিস্টেন্স কয়েলিং, বেলুন দিলে জায়গাটা একটু পূর্ণ হয়, তখন এর অ্যাসিস্টেন্স কয়েলিং সেটা করা যায়। বেলুন অ্যাসিস্ট্যান্ট এম্বোলাইজেশন সেই সব বা স্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট কয়েলিং, অনেকগুলি অপশন আছে। অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশান, অ্যাকর্ডিং টু দ্য সাইট, অ্যাকর্ডিং টু দ্য শেপ, সব কিছু মিলে উইল টেক দ্য ডিসিশন। আমরা ডিসিশন নিই যে কোনটা করা হবে, এটা ট্রান্সক্রিনিয়ালি করা হবে না বেলুন অ্যাসিস্ট্যান্ট কয়েলিং, না স্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট কয়েলিং, না নর্মাল কয়েলিং, অনেকগুলি অপশন। সেটা কেস টু কেস। আবার কয়েলিংয়ের অনেক দাম, সেটা অনেকেই অ্যাফোর্ড করতে পারে না। আর ক্লিপিংয়ে পয়সা কম লাগে, মাত্র কয়েকটা ক্লিপের দাম 25,000 টাকা, কয়েলিংয়ের অনেক দাম না। তবে সেক্ষেত্রে আপনি যেটা বলছেন যে আসলে পেশেন্টের অ্যাসেসমেন্ট, মানে এক একটা পেশেন্ট এক এক মানে ক্লিপিং বা কয়েলিং লাগতে পারে, বেলুন অ্যাসিস্ট্যান্ট ক্লিপিং লাগতে পারে। তো এই অ্যাসেসমেন্টের ক্ষেত্রে মানে আপনি যদি অ্যানোরিজম পান, তাহলে কি আমরা এই কয়েলিং বা ক্লিপিংয়ে চলে যাব, নাকি আপনি কোনো মানে ট্রিটমেন্ট আছে, কোনো মেডিকেল কোনো মেজারমেন্ট আছে? ট্রিটমেন্টের কোনো অপশন নাই, মানে আপনি সাইজ ছোট হোক বড় হোক? না, ছোট হোক না, অ্যানোরিজম করতে হবে। ইউজুয়ালি 5 to 7 মিলিমিটার ডায়ামিটারের বেশি না হলে ইউজুয়ালি ফাটে না। এটা একটা আমাদের মানে একমাত্র ঝুঁকি হলো রাপচার হয়ে যাবে। রাপচার হবেই, এটা টাইম বিং রাপচার হবেই, হয়তো বা একটু ছোটো দিকে হচ্ছে না বা সে। আর রাপচার হওয়ার কিছু লক্ষণ, যে স্ট্রেসফুল কন্ডিশন, যেমন যার কাশি আছে, যে এক্সারশনে থাকে, যে ওয়াইন খায় রেগুলার, যে সিগারেট খায়, যার অ্যাথোস্টোসিস আছে, মানে যার কোলেস্ট্রল বেশি, অ্যাথোস্টোটিক ডিজিজ আছে, ইভেন নর্মাল ইন্টারকোর্সের সময় এক্সারশন বাড়ে, তখন ফাটতে পারে অ্যানোরিজম। তাহলে অ্যানোরিজম কত ডেঞ্জারাস, যে ইফ there is like bomb, you cannot keep in the brain, atom bomb like, so you have to occlude this, এটা বন্ধ করতে হবে, আইদার ক্লিপিং, বাই ক্লিপিং অর বাই কয়েলিং। তার মানে আপনি বলছেন যে এটা আসলে অ্যাটম বোমের মতো, যে কোনো রাপচার হতে পারে, এবং রাপচার হলে কিন্তু আমরা আসলে এটা নিয়ে বেশি চিন্তা করছি এই কারণেই যে একজন সুস্থ মানুষ হঠাৎ করেই সে রাত্রেবেলায় মারা গেল, তার দেখালে অ্যানোরিজম রাপচার হয়ে সিভিয়ার হেডেক যদি থাকে, অবশ্যই অ্যানোরিজমের একটা বড় কারণ হতে মানে পারে। সেক্ষেত্রে এটা একটা ঝুঁকির মধ্যেই থাকে অবশ্যই। তো এই যে আপনার যে ইন্টারভেনশন যে পদ্ধতিগুলো বললেন, ক্লিপিং বা কয়েলিং এর কথা বলছেন, আচ্ছা এগুলো করলে পরে কোনো জটিলতা অ্যারাইজ করে কিনা? এটার জটিলতা তো আছেই। জটিলতা আমি যদি না করি, আগে আসেন, না করলে কি হবে, সে জটিল। আমরা যদি এই পদ্ধতিতে নাই গেলাম, তখন এটা রাপচার হওয়ার পরে একটা জরিপ করা হয়েছে, জরিপে 15% পেশেন্ট ডায় 100 পেশেন্টের মধ্যে বিফোর রিচিং হসপিটাল আফটার রাপচার। কিছু না করলেন, বাড়িতে আছে 100 জন রোগীর মধ্যে 15 জন বাড়িতেই মারা যাবে, মানে হসপিটালে পৌঁছার আগে মারা যাবে 50 ভাগ। হ্যাঁ, এটা একটা জরিপ। দ্বিতীয় জরিপ হলো আর 85 জনের মধ্যে আরও 15 জন মারা যাবে উইদিন 24 আওয়ার ডিউরিং গোয়িং টু দ্য হসপিটাল, ডেঞ্জারাস। তাহলে 30 জন গেল 100 জনে, আরও 15 জন মারা যাবে উইদিন 2 days, 2 to 7 days, উইদিন 2 to 7 days আপনার রিচিং হসপিটাল। চিকিৎসা নিলেও মারা যাবে আপনার যদি ক্লিপিং না করতে পারেন। তারপরে আরও 15 জন মারা যাবে 2 সপ্তাহ থেকে 2 মাসের মধ্যে আপনি যদি চিকিৎসা না করেন, অপারেশন না করেন। মানে যারা আছে কেউ বাঁচতে পারবে না আসলে। মানে অ্যাকচুয়ালি এটা আসলে খুবই ঝুঁকিপূর্ণ একটা কন্ডিশন। এবং এখানে কিন্তু আপনি যেভাবে পার্সেন্টেজ বলেন যে 50 ভাগই হসপিটাল যাওয়ার আগে মারা যাবে, তারপরে আপনার 15%, হ্যাঁ 15%, এইভাবে যে দেখালো যে আসলে থাকবেই না, কেউ থাকছে না। 40 জন যদি থাকে, 60 জন তো গেল, 40 জনের মধ্যে 6 মাস পরে আবারই রাপচার হবে ম্যাক্সিমামের, এবং 2 বছরের মধ্যে ম্যাক্সিমাম মারা যাবে, ম্যাক্সিমাম। তাহলে মানে আলটিমেটলি এটা করতে হবে অপারেশন। অপারেশনের রিস্ক আছে, অবশ্যই আছে, এটা তো ঝুঁকিপূর্ণ অপারেশন। যে কোনো ব্রেন সার্জারির ঝুঁকিপূর্ণ অপারেশনগুলোর মধ্যে একটা হলো অ্যানোরিজম সার্জারি, সবচেয়ে ঝুঁকিপূর্ণ অপারেশন। কিন্তু আপনি না করলে তো 100% প্রায় ডেথের কাছাকাছি রেট। ইউ হ্যাভ টু ডু দ্য সার্জারি, আইদার ইউ ডু দ্য অক্লুড বাই কয়েলিং অর বাই ক্লিপিং। আপনি সার্জারি মানে কি, এটা ইন্টারভেনশন, মানে ইন্টারভেনশন করতে পারেন বা ট্রান্সক্রিনাল। আমি ক্লিপিং তো আর ইন্টারভেনশন করা যায় না, ব্রেন ওপেন করে করতে হয়। মানে এটা কি আসলে একটা ব্রেন সার্জারি করে তারপর ব্রেন সার্জারি করে রক্তনালীতে পৌঁছতে হয়, তারপর ওর গোড়ায় গিয়ে ওটা ডিসেক্ট করে ওই গোড়াটা, বেলুনটার গোড়াটা আলাদা করে ওখানে ক্লিপ বসাই দেয়। ট্রান্সক্রিনালি মাইক্রো সার্জারি, মাইক্রোস্কোপে। আচ্ছা, তার মাইক্রোস্কোপে কয়েলিং, এটা ওটিতে নিয়ে ব্রেন অপারেশন থিয়েটারে, যেখানে অত্যাধুনিক মাইক্রোস্কোপ আছে, সব ফেসিলিটিস আছে। ব্রেন টিউমার আমরা যেখানে করি সেইখানে আমরা ক্লিপিং করি।
আর কয়েলিং হলো ক্যাথ ল্যাবে করি, দুইটা দুই জায়গায় করা হয়। এটা হলো ইন্টারভেনশন হলো কয়েলিং, ক্লিপিং হলো সার্জারি। না, এখানে আমার একটা প্রশ্ন যে এই ক্লিপিং বা কয়েলিং করার পরে অনেক সময় আমরা দেখি যে আপনার ব্রেন সার্জারি করেছেন, রুগী ভালো ছিল, পরে হয়তো একটা সাইড অবশ হয়ে গেল, একটা হাত নাড়াতে পারছে না বা একটা পা নাড়াতে হ্যাঁ, পারছে না, সেটা এটা অপারেশন পরবর্তী সময় কিন্তু আমরা খেয়াল করি। এটা আসলে কি কোনোভাবে প্রতিরোধ করা যায় কিনা বা এটা কেন হয়? এটা হতেই পারে। ইউজুয়ালি ব্রেনে হেমোরেজ যদি হয়, সাবারক্যানেট হেমোরেজ হলে ব্রেনে রক্তনালীর গায়ে রক্ত লাগে এবং রক্তকণাগুলি লাইসিস হয়, মানে ফেটে যায়, ওর ভিতরে কেমিক্যালগুলি বের হয়ে আসে। ওই কেমিক্যালগুলি ব্রেনের রক্তনালীকে ইরিটেট করে, তখন ওটা ডায়ামিটার ছিল এরকম, ওর স্পাজম হয়, মানে ক্যালিবার ছোটো হয়ে যায়, চিকন হয়ে যায়, তখন সে যথেষ্ট পরিমাণ রক্ত সঞ্চালন করতে পারে না। বিশেষ করে ব্রেনের মধ্যে অনেকগুলি ক্যাপিলারি আছে, মাইক্রো মানে ছোট্ট ছোট্ট ভেসেল, যেগুলো খালি চোখে দেখা যায় না, সেগুলো একবারে বন্ধ হয়ে যায়, যার ফলে ওর সাপ্লাইং এরিয়াতে রক্ত সঞ্চালন হয় না এবং সেটাতে স্ট্রোক হয়, ইনফাকশন বলে, এবং আলটিমেটলি প্যারালাইসিস, ডিজেবিলিটি এগুলো হয়। সেটা অপারেশনের যাতে না হয়, অপারেশন সময় আমরা পারঅপারেটিভলি আমরা একটা ইঞ্জেকশন দিয়ে আসি প্যাপাভেরিন, যাতে রক্তনালীটা প্রসারিত অবস্থা থাকে। পোস্ট অপারেটিভলি আমরা নিমোকেল দিই। নিমোকেল এক ধরনের ঔষধ যেগুলো রক্তনালীর ক্যালিবার ঠিক রাখতে সাহায্য করে। অপারেশনের পরে আর কি দিই আমরা, বেশি করে স্যালাইন দিই, 3 লিটার। একটা অ্যাডাল্ট মানুষকে প্রায় ডেইলি 3 লিটার নর্মাল স্যালাইন দিই, যাতে তার প্রচুর পরিমাণে বডিতে যেন স্যালাইন কন্টেনিং ফ্লুইড থাকে, ডিহাইড্রেশন যাতে না হয়। তো অ্যাভেলেবল পানি যদি থাকে, তো পানি ক্যালিবার প্রেশারে হার্ট তখন প্রেশার দিয়ে হলেও কিছু রক্ত ওখানে পাঠাতে পারবে, কিছু হলেও প্রতিরোধ করবে। আর নিউমোক্যাল যেটা নিউমোডিফিন, সেটা রক্তনালীকে সংকুচিত হইতে বাধা দেয়, প্রসারিত রাখে, নর্মাল রাখে। এইসব ওষুধ দিয়ে ম্যানেজ করলে, কন্টিনিউয়াস আইসিইউতে মনিটর করলে অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে রোগী ভালো থাকে। তারপরেও জটিলতা হতে পারে, সেটা গ্যারান্টি দেওয়া যাবে সেটাই না। বলছিলাম যে আসলে যে কমপ্লিকেশন আফটার সার্জারি কি হয় আসলে। ওই যে একটা হলো ইনফেকশন, তারপরে আবার দেখা গেলো পাওয়ার অপারেটিভ কী হবে, পাওয়ার অপারেটিভ অনেক সময় করতে গিয়ে ডিসেক্ট করলাম, ফেটে গেলো অ্যানিউরিজম, ওর তো ডিজেস্টার। আমরা তো অনেক করেছি, এর মধ্যে অনেকগুলি ফেটেছে, আমরা অবশ্যই রিকভারি করেছি, কিন্তু অনেক পেশেন্ট হারিয়েছি। আমরা তো হান্ড্রেডস অফ অ্যানিউরিজম করেছি, কিন্তু দেখা গেল যে এর মধ্যে অনেক পেশেন্ট ডিজেবল হয়ে গেছে, অনেক পেশেন্ট মারা গেছে। কিন্তু যারা আগে এসেছে, যারা ফ্রেশ আছে, মানে প্রাইমারি জিসিএস, মানে আমরা যদি গ্লাসগো কমা স্কোর যদি ভালো থাকে, হ্যাঁ কনসাস থাকে, সেই রোগীগুলির রেজাল্ট ভালো। যেগুলো জিসিএস খারাপ, যেমন 3, 4, 5, খুব বেশি ব্লিডিং, অনেক দিন দেরি করে আসছে, মানুষ অনেক সময় দেরি করে আসে, দেরি করলেই তখন বেসোস্পাজম বা ইনফেকশন আগেই শুরু হয়ে যায় অপারেশন আগে, তখন অপারেশন করতে গেলেও বিপদ। এই জন্য এই মাথায় ব্লিডিং হলে, রোগী অজ্ঞান হলে তাড়াতাড়ি করে নিউরো সার্জারি সেন্টার যেখানে আছে সেখানে আসা উচিত। ডাক্তার হারাধন, আরেকটা বিষয় আপনাকে জানতেই চাই যে ক্লিপিং এবং যে কয়েলিং যেটা করলেন আপনারা, যেটা সার্জারি করা হলো, এরপরে তাকে ফলো আপে থাকতে হয় কিনা, তারপর তাকে মেডিসিন খেতে হয় কিনা পরবর্তী? ফলো আপ তো থাকতেই হবে। যেমন আমি একটা রোগী হালুয়াঘাটের আমার এলাকার আমি করেছিলাম, নাম আমার মনে আছে, নাম না বললাম, তো ওনার ক্লিপিং করেছি আমি বিএসইউতে। করার পরে উনি ভালোই আছে, দেখা গেলো 1 মাস পরে উনি একটু ড্রাউজি, মানে একটু ঝিমায় খালি। আমি আবার সিটি স্ক্যান করলাম, দেখা গেলো যে তার ব্রেনে পানি জমেছে। এটা আমার কিন্তু দোষ নাই, কারণ ব্রেনে যে ব্লিডিং হয়েছিল সেই ব্লিডিংয়ের কণাগুলি আমরা, হ্যাঁ না, সেই ব্লিডিংয়ের কণাগুলি যেদিক দিয়ে পানি তৈরি হয়, পানি তৈরি হয়ে আবার রক্তনালীতে গিয়ে যেটা মিশে মানে ড্রেন হয়, সেই রাস্তা ব্লক করে দিয়েছিল। সেটা এক মাস পরে তার সিটি স্ক্যান করে আবার হাইড্রোকেফালাস হয়েছে। তখন আমি আবার তার বিপি শান্ট করেছি, বিপি শান্ট, রাইট সাইডে বিপি শান্ট, এটা বাইপাস প্রসিডিউর। এখানে একটা ছিদ্র করে একটা টিউব পেটের মধ্যে, যার বেশি পানিটা পেটের মধ্যে, ওই বাইপাস করা হয়েছে কেন, তার যে ন্যাচারাল ড্রেনেজ পেসেজ সেটা বন্ধ হয়ে গেছে। তারপরে এখন সে মোটামুটি ভালোই আছে, চলতে ফিরতে পারতেছে। তো এটা তো রোগের প্রসিডিউর, রোগের সিস্টেমটার জন্যই তার কমপ্লিকেশান, আমাদের তো এখানে কিছু করার নাই। তো এই জন্য কন্টিনিউয়াস এই রোগী নিউরোসার্জনের কাছে বা নিউরোলজিস্টদের কাছে মনিটরিংয়ে থাকতে হবে। নিউরোসার্জন যেহেতু সার্জারি করে, সে সার্জিক্যাল সেটটা অবশ্যই বেশি ভালো বোঝে। না, তো সেক্ষেত্রে এই ফলো আপটা, যেমন আপনি বলছিলেন যে আপনার পেশেন্টের ক্ষেত্রে ইডিমা হয়ে গেল বা ফ্লুইড জমে গেল, হাইড্রোক্যাফালাস হয়ে গেল, তাহলে এই একটা রুগী স্বাভাবিকভাবে কতদিন পর পর আপনার কাছে ফলো আপ আসবে এবং তার ক্লিপটা বা কয়েলটা ঠিক আছে কিনা, এটাও কিন্তু পরবর্তীতে পরীক্ষা করা হয় কিনা? আমি একটা রুগীর, আমি কক্সবাজার এক শ্রমিক, আমি এটা বিএসএমতে অপারেশন করেছিলাম। সে শ্রমিক একদম লেবার, এটা অনেক কম পয়সা একটা অপারেশন, আইসিইউ লাগে নাই, সে এখন আবার লেবারি করছে। আমি বোধহয় 8-10 বছর আগে করেছিলাম। খুব ভালো আছে সে, হ্যাঁ খুবই ভালো আছে, তার ফলো আপও লাগে না। সে তার বোঝাই যায় না, তার সিটি স্ক্যান করলে একটা অ্যানিউরিজম ক্লিপ দেখা যায়, ওটা তো আসলে ধাতুর তৈরি, দামি ধাতুর তৈরি, যার ফলে সিটি স্ক্যানে শেডুলটা আসে, কিন্তু এমনি সে খুবই ভালো আছে। এখন কে ভালো থাকবে কে খারাপ থাকবে অ্যাকর্ডিং টু দ্য ক্লিনিক্যাল কন্ডিশন। আমরা ভালো রোগীর দেরিতে আসতে বলে একসময় বলি আর আসার দরকার নেই। আর যার একটু ড্রাউজি আছে, ঝিমা একটু প্রবলেম আছে, তাকে বলি যে আপনারা অ্যাকর্ডিং টু দ্য
তার ক্লিনিক্যাল কন্ডিশন আমরা টাইম দিই যে 15 দিন পরে আসেন, 1 মাস পরে পরে একটু দেখান। যে সময় একদম ভালো হয়ে যায় তখন বলি যে আর দরকার নেই। মানে ভালো হলে পরে আসা দরকার নেই, কোনো সিমটম থাকলে আপনাদের কাছে এসে অবশ্যই follow আসবেন করবে। আমাদের আর এটা এই যে অ্যানোরিজমটা প্রতিরোধের কোনো উপায় আছে কিনা? না, অ্যানোরিজমের তো এটা তো ন্যাচারাল ডিজিজ, আপনার কীভাবে প্রতিরোধ করবেন? এটা তো আপনার জেনেটিক্যাল ডিজিজ। ওই যে প্রোটিন এস ডিফিসিয়েন্সি, কোলাজেন ডিফিসিয়েন্সি, সে যে কোলাজেন ডিফিসিয়েন্সি এটা তো জন্মগত, আপনার পিতৃপুরুষের ছিল, আপনার ওই জিনটা ডিফেক্ট আছে, আপনার ওইটা আছে। অনেক সময় এটা নিয়ে আপনি চলে যাচ্ছেন, বললাম না অটোপসিতে 2% মানুষের অ্যানোরিজম আছে, কিন্তু রাপচার হয় 1 লক্ষ মানুষের 6 থেকে 8 জনের। তা আমাদের 100 জনের 2 জনের আছে, সব তো রাপচার হচ্ছে না। তো কাজেই প্রফেসর ডক্টর হারাধন দেবনাথ, অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা সিচুয়েশন, অ্যানোরিজম নিয়ে আমরা কথা বললাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা একটা জটিল রোগ নিয়ে, অ্যানোরিজম, ব্রেনের রক্তের মধ্যে যে অ্যানোরিজম হঠাৎ করে ডাইলেটেড হয়ে যাওয়া, তো অ্যানোরিজম রাপচার হলে নিশ্চিত মৃত্যু। কাজেই আমাদেরকে আগে থেকে জেনে নিতে হবে, যারা ঝুঁকিতে আছেন 25 বছর পার হলে একটা ব্রেন সিটি এনজিওগ্রাম করে আপনাকে জেনে নিতে হবে যে অ্যানোরিজম আছে কিনা, এবং তার চিকিৎসা খুব দ্রুত নিতে হবে। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।